যদি আমাকে বলা হয় যে উঠলো বাই তো কটেজ যাইয়ের একটা পারফেক্ট এক্সাম্পল দাও তো, তাহলে তো আমি নো ডাউট চোখ বন্ধ করে আমাদের চারজনের নামই মেনশন করব। কেন সেটা চলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। হঠাৎ করে কালকে বিকেলবেলা ফোন, হ্যালো সম্রাট দা, এমন একটা জায়গা আছে, চলো ঘুরতে যাবে? ব্যাস অমনি আমার বড়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, তোমরা চলে আসো কালকের মধ্যে। ব্যাস তারপর আজকে সকালে খাওয়া দাওয়া করে এই যে বেরোচ্ছে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অনেকদিন পর আমরা দুজনে একসাথে। সেই দিদির তুমি লাস্ট গেলে, হ্যাঁ না না শুনি আমরাই লাস্ট গেছিলাম তখন। তারপর দেখা হয়নি, আবারই চলে এসেছি। আবার খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। দাদারা কাওয়াকুচি থেকে আসতে আমাদের এখানে প্রায় ওই 12:30 মতো দুপুরে পৌঁছেছে। তো আমরা সকালে ঘুম থেকে উঠে আমি আর ও মিলে ফ্রাইড রাইস আর মাটন কষা রান্না করে রেখেছিলাম। তো দুপুরবেলা আসার পরেই খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়ছি। আর পাহাড় কিন্তু শীতে একরকম, গরমে আরেক রকম। গরমে পাহাড় আমার কেন জানি না বেশি ভালো লাগে, চারিদিক এত সুন্দর সবুজ হয়ে থাকে আর নদীগুলো এত সুন্দর জলে ভরা থাকে। দেখো চলে আসলাম আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। ফার্স্ট বলছি কারণ এই দিনটা আমরা এত ঘুরেছি, টই টই করে আমরা সারাটা দিন পুরো সন্ধ্যে 7:30 পৌনে 8টা অবধি আমরা ঘুরেছি। তো আমরা প্রথমে এসেছিলাম চেরি বাগানে। জাপান তো চেরি ফুলের জন্য বিখ্যাত, এটা তো সবাই জানে। আর এই জাপানে চেরি ফুল দেখবো আর চেরি বাগানে যাব না এমনটা তো হতে পারে না। তো চেরি ফুলের সিজন তো চলেই গেছে অনেক দিন আগে, তো এখন হচ্ছে গিয়ে চেরি ফলের সিজন। তো ওইটাই চেরি ফল পিকিংয়ের জন্যই আমরা এসে পড়েছি। চেরি ফলগুলো কিন্তু দারুণ সুন্দর লাগছিল, এত সুন্দর লাল লাল টসটসে ছিল। আর এইটা হচ্ছে রিসেপশন, এর ভেতরে এখন আমরা গিয়ে কথা বলবো যে কত লাগবে পার পারসন, তারপর নিয়ে যাওয়া যাবে কি না, এক্সেট্রা এক্সেট্রা। তো দোকানটা এত সুন্দরভাবে তৈরি, পুরোটাই কিন্তু কাঠের। জাপানে এমনিতেও ম্যাক্সিমামই ঘর বাড়ি সব কিছুই কাঠেরই তৈরি হয়। তো এই চেরি বাগানটা চালায় দুই বোন মিলে। দেখো এরা কত বয়স হয়ে গেছে, প্রায় 80+ হয়ে যাবে এদের এজ, আর তারা এখনও কিন্তু কাজ করে যাচ্ছে। জাপানে কিন্তু এইটাই নর্মাল, আমাদের দেখলে খুব অবাক করা মনে হলেও জাপানে এইটাই নর্মাল। তো চেরি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা সুন্দর প্লাস্টিকের বাকেট দিয়ে দিয়েছে, আর চেরি ফলটা কাটার জন্য একটা কাঁচিও দিয়ে দিয়েছে। তো এখন আমরা এই বাকেট আর কাঁচি নিয়ে একেবারে এখন ছুটে চলে যাব চেরি বাগানের দিকে। ওই দোকানটা মানে রিসেপশনটার পাশেই বড় একটা বাগান, যেটা নেট দিয়ে সুন্দর মতো ঘেরাও করা ছিল। আর সেইখানে ছিল অসংখ্য চেরির গাছ, শুধু অসংখ্য বললেও হবে না, নানান ধরনের, মানে এক একটা গাছে হয়তো চেরি এক এক রকম, মানে সব আলাদা আলাদা প্রজাতির অনেক চেরি গাছ ছিল এইখানে। আর ঠিক এর পাশে না ব্লুবেরি গাছও লাগানো ছিল, যেগুলোর ব্লুবেরি এখনও পাকেনি, ব্লুবেরি সিজন আরও 1-1.5 মাস পর। তো ফাইনালি আমরা ঢুকেছি, ঢুকার পরই তো শুরু হয়ে গেছে আমাদের খাওয়া। এইখানে এই চেরি বাগানটার নিয়ম রয়েছে, সব জায়গারই টুকিটাকি যে এখানে বাগানগুলো থাকে, চেরি বাগান, আপেল বাগান, কমলা লেবুর বাগান, প্রত্যেকটারই কিছু টুকিটাকি নিয়ম থাকে। যেমন তোমাদের মনে আছে আমি কমলা বাগান যখন গিয়েছিলাম, ওইখানে কোনো টাইম ছিল না, নির্দিষ্ট টাইম ছিল না, ওখানে বলেছিল যতক্ষণ অবধি খোলা রয়েছে এই বাগানটা ততক্ষণ অবধি আমরা থাকতে পারবো। বাট এই চেরি বাগানে আমাদেরকে টাইম ধরে দেওয়া হয়েছিল আধা ঘন্টা, 30 মিনিটের মধ্যে এখানে যা করার আমাদের করতে হবে, সেটা খাওয়া থেকে শুরু করে নিয়ে যাওয়ার জন্য কালেক্ট করা, ছবি তোলা, ভিডিও করা, ইচ অ্যান্ড এভরিথিংয়ের জন্য কিন্তু আমাদের 30 মিনিট হাতে সময় দিয়ে দিয়েছিল। জাপানে কিন্তু গরমকাল চালু হয়ে গেছে, প্রচুর কিন্তু জাপানে গরম পড়ে, ইন্ডিয়ার তুলনায় কিন্তু কম কিছু না, সবে তো স্টার্ট হচ্ছে এখন। আর আজকে ছিল তেমনই একটা প্রচুর গরমের দিন, টেম্পারেচার ছিল প্রায় 33 ডিগ্রিজ। বাট আমরা যেহেতু একটু পাহাড়ের ওপরে এসেছিলাম, পাহাড়ের ওপরে এসে দেখলাম যে মোটামুটি ওই 4 ডিগ্রি মতো টেম্পারেচারও কমেছে, আর এখানে একটু হাওয়াও দিচ্ছে, বেশ অনেক সুন্দর। আসলে এইসব বাগানে না ফল খাওয়ার থেকে ঘুরে ঘুরে দেখতেই সময় কেটে যায়, এত সুন্দর জিনিস খাওয়ার থেকে দেখতে দেখতেই, ফটো তুলতে, ভিডিও করতে যেন সময় চলে যায়। তো আমি এখানে না অনেকটা কালেক্টও করে নিয়েছি। এইখানে না বেশ সুন্দর মইও দেওয়া ছিল, পাশে ল্যাডার দেওয়া ছিল, যাতে আমরা উঠে উঁচুর যে চেরি ফলগুলো রয়েছে সেগুলো খেতে পারি বা কালেক্ট করতে পারি। আর এইখানে আমাদের এই বাগানটাতে পার পার্সনের জন্য এন্ট্রি ফি লেগেছে 2000 ইয়েন, মানে ইন্ডিয়ান টাকার ওই 1000 টাকা থেকে 1100 টাকা তোমরা ধরতে পারো।
চেরি ফলটা জাপানে এমনিতেই একটা এক্সপেন্সিভ ফল, অল্প একটু ফলের দামও এখানে দেখা যায় যে 400 থেকে 500 ইয়েনের দাম থাকে ওই 4-5টা ফলের। তার জন্য এই চেরি বাগানগুলোর এন্ট্রি ফিও আমার মনে হয় যে এর জন্যই একটু কস্টলি। বাট আধা ঘন্টা টাইমে আমরা প্রচুর চেরি খেয়েছি। আর পিকিংয়ের জন্য আমরা যে চেরিগুলো কালেক্ট করছিলাম মানে নিয়ে আসার জন্য, ওইগুলোও না আমরা নিয়ে আসিনি, ওইখানেই আমরা সব খেয়ে ফেলেছি। কারণ আমরা যদি আলাদা করে নিতে চাই তাহলে এখানে আলাদা করেও এক্সট্রা অনেকটা পয়সা দিতে লাগবে। তো ফেরার পর তারা আমাদেরকে কিছু জাপানি স্ন্যাক্স দিয়েছিল খেতে, যেটা ফ্রি ছিল অবভিয়াসলি। তো ওইখান থেকে খেলাম। আর এদের হসপিটালিটি এত ভালো ছিল বলার বাইরে। আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপর তারা আমাদেরকে স্ন্যাক্সও অফার করে, জাপানিজ স্ন্যাক্স, যেটা সত্যি অনেক ভালো ছিল। এখন একটু একটু জাপানিজ খাবারের আর কি আমার অভ্যাস বাড়ছে বলতে পারো, মানে খেতে পারছি, আগে তো একদমই খেতে পারতাম না। আর আমাদের এই গুম্মা প্রিফেকচারেও যেহেতু রয়েছে প্রচুর পাহাড়, আর আমাদের বাড়ি থেকে ড্রাইভে পাহাড় বেশি একটা দূরও না, আধা ঘন্টা ড্রাইভ করলেও আমাদের পাহাড় খুব কাছে। তো এইখান থেকে যাচ্ছি আমাদের আরেকটা নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন নেমে পড়েছি টাকি ফলস দেখতে। এরপরে আমরা একদম হাসনাবাদ লোকাল ধরে চলে যাব দমদম স্টেশনে, তারপর আমরা মেন লাইন ধরে বাড়ি চলে যাবো। মেন লাইন ধরে দিদার বাড়ি চলে যাব। আমাদের এই গুম্মা ক্যানে যেমন রয়েছে প্রচুর গ্রাম, প্রচুর পাহাড়, প্রচুর পাহাড়ি নদী, তেমনও কিন্তু রয়েছে প্রচুর পাহাড়ি ঝর্ণা। তো এমনই একটা ঝর্ণা রয়েছে যেটা আমাদের ওই চেরি বাগান থেকে একটু কাছে ছিল। ঝর্ণাটার নাম হচ্ছে কি টাকি ফলস। তো ওইখানেই আমরা এখন যাব। তো ঢুকতেই না মানে যে রাস্তা দিয়ে ঝর্ণা যাব, ওইখানে বড় একটা, জানি না এটা কিসের মূর্তি, বাট একটা মূর্তি ছিল। আর দাদা হচ্ছে গিয়ে আমাদের মধ্যে সবার আগে, কোনো জায়গায় গেলেই দেখা যায় আমরা পেছনে পড়ে রয়েছি আর দাদা একদম সবার আগে পৌঁছে গেছে। চলো তাহলে যাই আমরাও। অনেকটা খারাপ পথ দেখো। হ্যাঁ হ্যাঁ, ঘুরতে গেলে তো এরকমই না। প্রিয়মাকে ধরে ধরে নিয়ে আসো তুমি। না না, আমিও আর লাফায় লাফায় উঠবো না, বরপেটটা খেয়ে এসছি, সব বমি হয়ে যাবে। সেই সুন্দর না? কই গেছে দাদা? ও মাই গুডনেস, কত সুন্দর লাগছে। গরমকালে মানুষ জঙ্গলে যায় না ঘুরতে, আমাদের এটাও একটা ঘোরা হয়ে গেল কিন্তু প্রিয়মা। হ্যাঁ, তোমরা তো দেখলে যে প্রচুর প্রচুর ঢালু ছিল, এতটা ঢালু বেয়ে আমরা ফাইনালি ঝর্ণার কাছাকাছি পৌঁছেছি। আর মাঝখানে আমি একটুও কোনো ভয়েস দেইনি, কেননা আমি চাচ্ছিলাম যাতে করে তোমরা সুন্দর এই পাহাড়ি ঝর্ণা প্লাস এই পাখির শব্দগুলো শুনতে পাও। তো এত ঢালু পথ বেয়ে ফাইনালি আমরা চলে এসেছি টাকি ফলসের সামনে, একটা লেবেল জায়গায় যেখান থেকে ওই ঝর্ণাটা বা ফলসটা দেখা যায়। এইবার তার পাশ দিয়ে দেওয়া ছিল সিঁড়ি। তো আমার বর বলছে এই সিঁড়ি বেয়ে একদম ওপরে অবধি যাবে। তো আমরা দেখো সেই কোন নিচে থেকে, ওই যে নিচে একটা বাড়ির ছাউনির মতো দেখা যাচ্ছে, মানে ওখানে একটা ছোট জিঞ্জা টাইপের ছিল, সেই ওই নিচ থেকে এত উপরে আমরা উঠে এসেছি। প্লাস এখানে একজন প্রফেশনাল ফটোগ্রাফারও ফটো তুলছিল। আর এই যে দেখো ঝর্ণাটা সরু হলেও কিন্তু প্রচুর স্রোত ছিল, প্রচুর স্রোত ছিল। আর চারিদিক কিন্তু একদম বড় বড় গাছ, বড় বড় পাহাড়, আর পুরো জঙ্গলে একদম ভর্তি হয়ে গেছে। বিশাল উঁচুতে উঠেছি একদম নিচে থেকে। তো তারপর আবার এই ঝর্ণার মিডিল পোর্শনে এসে আবার একদম উঁচুতে উঠেছি। আর ওই দিকে ওঠা সিঁড়িগুলো না কিন্তু পাকা ছিল না, দেখো একদম বাঁশ দেওয়া সিঁড়ি ছিল, মানে বাঁশ দেওয়া আর মাটি দিয়ে, নর্মাল মাটি দিয়ে করাই এই সিঁড়িগুলো ছিল। তো অনেক কষ্টেও আমাকে ধরে ধরে নামিয়েছি, কারণ উঠে তো আমি যথারীতি ভীষণ হাঁপাচ্ছিলাম। তো এই দিকে যাওয়ার পথে কিন্তু একটা বড় গাছ দেখাচ্ছিলাম না তোমাদের, যে এইখানটা বেশ উঁচু করে বাঁধানো ছিল। তো তার পাশ দিয়ে
দিয়ে একটা সিঁড়ি ছিল, তো সিঁড়ি দিয়েই উঠে এসে দেখি যে এইখানেও একটা ছোট্ট জাপানি জিঞ্জা করা, যেখানে অনেক মানুষ অনেক টাকা রেখে গেছে, মানে যেটা হয় আর কি, আমরাও তো ধর্মীয় স্থানে গেলে টাকা দিই, তো সেই রকমই। তো এইখান থেকে ওপরের ভিউটা এত মারাত্মক সুন্দর লাগছিল, পাহাড়গুলো তো বুঝতেই পারছো যে কি পরিমাণ স্পষ্ট। ওইখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বললাম না সেদিনকে আমরা খালি টোটো টোটো করে ঘুরেছি, আর দেখো একদম পাহাড়া সমতল যেখানে এসে মিশেছে সেই জায়গাটাতেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তাহলে চলো, এখানে দেখো প্রিয়মা নাচ করছে, মানে এত আমাদের মজা হচ্ছিল, এত গরম থাকা সত্ত্বেও আমরা যে এত ঘুরেছি, মানে ঘোরার নাম শুনলে আমাদের এত এনার্জি চলে আসে বলার বাইরে। চলো তাহলে এদিক দিয়ে নেমে যাই। তো দাদা আর প্রিয়মা তো আগে আগে যাওয়া শুরু করে দিয়েছে, আর এখানে আমি একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম, কারণ এত উপরে আমি উঠেছি, তখনও যেন মনে হচ্ছে যে আমার আরও দম নিতে হবে। তো যেই নদীটা ওপর থেকে দেখছিলাম, ওই নদীটারই পাড়ে আমরা ভাবছিলাম যে যাব, কোথাও দিয়ে যাওয়া যায় কি না। তো ফাইনালি দাদা একটা রাস্তা বের করলো যে এই দিক দিয়ে যাওয়া যাবে, তো গাড়ি রেখে আমরা চলে এসেছি এই নদীর পাড়ে। আর এখানে না জাপানে ম্যাক্সিমাম নদীর পাড়ে এরকম বিশাল বিশাল বড় বড় পাথর থাকে। আর দেখো ওই পাহাড়টার ওই ভেতরেই আমরা গিয়েছিলাম, আর ওইখানেই কিন্তু ছিল সেই ঝর্ণাটা, যেটার নাম হচ্ছে টাকি ফলস। তাহলে চলো বেশি দেরি না করে আমরা যাই আরও ওইদিকে নদীর কাছে। এই নদীটা এখানে তেমন একটা গভীর নয়, আর আমার যত সম্ভব মনে হচ্ছে যে এখনও তো সম্পূর্ণভাবে গরমটা পড়েনি, কারণ জাপানেও কিন্তু 45 ডিগ্রি অবধি ছুঁয়ে যায় গরম। তো নদীটা মনে হয় গরমে আরও বেশি চওড়া হবে। আর এখানে দেখো ওর অবস্থাটা করছে, এটা কি, ও সবাইকে জল দিয়ে ভেজাচ্ছে। তো আমিও ফাইনালি না টিকতে পেরে চলে এসেছি একদম এইখানে পা ভেজাতে। তবে কি মানে আমার জিন্সটা আর গোটানো যাচ্ছিল না, জিন্সটা গোটানো গেলে ভালো করে আমি এখানে পা ভেজাতে পারতাম, তাই যতটা গোটাতে পেরেছি ততটাই ভিজিয়েছি। আর জলগুলো এত মারাত্মক ঠান্ডা ছিল, এক পর্যায়ে আমার পা পুরো অবশ হয়ে গিয়েছিল। নদী থেকে ঘোরাঘুরি করার পর এই তো আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে। এখন আর এই দিকে কোনো কিছু ঘোরাঘুরি করব না, এখন ডিরেক্টলি চলে যাব বাড়ি। আর দেখো আমরা চলেও এসেছি বাড়ি। তো বাড়ির সামনে এসে একটা 7-Eleven-এর পার্কিংয়ে দাঁড়িয়ে দাদা আরেকটা জিনিস খুঁজছিল যে আরও কোথাও যাওয়া যায় কিনা, আর আমরা ওয়েট করছিলাম। বলো কিছু বলো। খুব ভালো লাগছে ঘুরতে এসে, আশা করিনি যে আসবো, তাও এসেছি, খুব ভালো লাগছে। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। ভোটের প্রচার করেছি মনে হচ্ছে। যাচ্ছি নদীতে, কত গরম পড়েছে বাবা, নদী ছাড়া আর উপায় নেই। তার মধ্যে তাও এখন তো তোমার রোদটা পড়ে যাওয়াতে অনেক সুন্দর লাগছে। আর এখন কিন্তু বাজে আমাদের এখানে 7টা। হ্যাঁ, এত সুন্দর আলো। 7টার সময় আমরা এখন নদীতে যাচ্ছি। এই নদীটাতে তোমাদেরকে কিন্তু আমি আগেই নিয়ে গিয়েছিলাম, এটা আমাদের বাড়ির সামনেই কারাসু রিভার। তো মনে আছে শীতের সময় একবার আমরা এখানে এসেছিলাম, আর এই নদীতেই কিন্তু শীতের সময় আসে সব পরিযায়ী পাখিরা, বড় বড় সোয়ান মানে রাজহাঁসরা আসে, অনেক সুন্দর লাগে। তো এই জায়গাটাই এখন দেখো গরম পড়ে একদম গাছপালায় ভর্তি হয়ে গেছে। আর বিকেলবেলার টাইমটা ছিল তো, মানে ওই সন্ধ্যার আগে মুহূর্ত, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। তো দাদারা এই নদীটায় আসেনি দেখে এই নদীটাতে বললো যে ঘুরে যাবে, তার জন্যই আবার আসলাম। তবে আমি মনে করি এই নদীটাতে আসার একদম পারফেক্ট সময় হচ্ছে যখন পরিযায়ী পাখি বড় বড় রাজহাঁসগুলো আসে। তাহলে আর কি, এই তো আমরা দেখো সন্ধ্যা নেমেই পড়েছে, সারাটা দিন একদম টই টই করে এখন চলে যাব বাড়ি। তো আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু সবাই আমার পাশে থেকো। বাই বাই।